বিশেষ করে বঙ্গোপসাগর বলতে বাংলাদেশের কিছু থাকবে। তাহলে এটা তো এই যে কয়টা স্টেট বললাম, নাইক্ষ্যংছড়ি, লামা আলীকদম এবং কক্সবাজার, বান্দরবান এবং কক্সবাজার দুইটা জেলার মানুষ মারাত্মকভাবে সাফার করবে যদি এটা সামরিক শক্তিতে মানবিক করিডোরের মানবিক করিডোরকে ইস্যু করে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যদি ঢুকে, তাহলে এখানে যুদ্ধ হবে। রোহিঙ্গা এটা একটা ব্যবসা। কাদের ব্যবসা? রোহিঙ্গা ব্যবসা, খারাপ ব্যবসা করছে। আমাদের উইকেট টেকনাফ কিন্তু এখন কিন্তু সেফ। এখনো কিন্তু আমাদের সাথে জান্তার সরকারের কোনো বিরোধ নেই, আমাদের সাথে আরকান আর্মিরও কিন্তু কোনো বিরোধ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থটা হচ্ছে ভূ রাজনীতি এবং খনিজ সম্পদ। কাজেই ওভারনাইট যে রোহিঙ্গা রিপাট্রিয়েশন হবে, এটা আমি মনে করি না। আমার গবেষণা বলে যে এটা অনেক কঠিন ব্যাপার। যদিও এটা কোনোভাবে যদি শুরু করা যায়, তাও 20-30 বছর লেগে যেতে পারে। আরকান রাজ্য দখল করার অর্থ এই নয় যে এখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এই যে বাংলাদেশের সর্বপৈতান বা সর্বদক্ষিণে আমরা যারা কক্সবাজার এবং বান্দরবান জেলার বাসিন্দা আছি, তাদের ভবিষ্যৎটা কি? আসলে আমাদের ভবিষ্যৎটা যদি ইন্ডিয়া এবং চায়না যদি তার পক্ষে থাকে, তখনও রোহিঙ্গা রিপাট্রিয়েশন হবে না। একদম এই যে মিয়ানমারের সাথে হবে না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পৈতানের খবরের আয়োজিত পৈতানের সংবাদ অনুষ্ঠানে। আজকে অতিথি হিসেবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর জনাব আক্কাস আহমেদ, যিনি সর্বশেষ ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন দেশের শীর্ষ একটি গণমাধ্যমে আমরা দেখেছি। জনাব আক্কাস আহমেদ, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আজকে মূলত কথা বলবো বহুল আলোচিত মানবিক করিডোর, মিয়ানমারের রাজনৈতিক সংকট, রাখাইন রাজ্য এবং রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, গত কয়েক মাসের সবচেয়ে আলোচিত বিষয় মানবিক করিডোর প্রসঙ্গে আপনি কি বলবেন, এবং মানবিক করিডোর আর সাধারণ করিডোরের পার্থক্য কি, এবং করিডোর দিলে আমাদের লাভ ক্ষতি কি, হুমকির জায়গাটি কোথায়, আপনি কি মনে করেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বহুল আলোচিত একটি বিষয় মানবিক করিডোর। আমরা জানি যে কিছুদিন আগে আমাদের দেশে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস আমাদের দেশ সফর করেছেন, এবং ওনার সফরের পরবর্তী সময় থেকেই মানবিক করিডোর নিয়ে বিভিন্ন আলোচনা, বিভিন্ন প্রস্তাবনা আসছে সরকারের কাছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না। কারণ হচ্ছে কি, আমাদের কাছে ওরকম কোনো মেসেজ এখনো নাই যে মানবিক করিডোর এটা বাস্তবায়ন হচ্ছে বা হবে, এই ধরনের কোনো মেসেজ আমাদের কাছে নাই। তবে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে মানবিক করিডোর। এখন আপনি করিডোর যদি বলি, বিভিন্ন ধরনের করিডোর আছে, যেমন আপনার অর্থনৈতিক করিডোর, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, এগুলোও কিন্তু এক ধরনের করিডোর, এবং ইকোনমিক করিডোর এবং হিউম্যানিটেরিয়ান করিডোর। এখন আমাদের এখানে যে প্রশ্নটা, যে বিষয়টা, ইস্যুটা আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান করিডোর। হিউম্যানিটেরিয়ান করিডোর এই অর্থে হিউম্যানিটেরিয়ান করিডোর যে রাখাইন রাজ্যে যে মানবিক সংকট হচ্ছে, সেখানে মানুষের কর্মসংস্থান নেই, সেখানে কৃষিকাজ ব্যাহত হচ্ছে, সেখানে ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে, সেখানে মানুষের চিকিৎসা ব্যাহত হচ্ছে, মানুষের শিক্ষা ব্যাহত হচ্ছে। একেবারে রাজনৈতিক এবং অর্থনৈতিক, সামাজিকভাবে একটি বড় ধরনের অস্থিতিশীলতা রাখাইন রাজ্যে চলমান আছে। এই অস্থিরতার মূল কারণ হচ্ছে যে ভূরাজনীতি, রাখাইন রাজ্যের ভূরাজনীতি। সেই ভূরাজনীতিটা হচ্ছে কি, রাখাইন রাজ্য কিন্তু প্রাকৃতিক খনিজ সম্পদ সমৃদ্ধ একটি অঞ্চল হচ্ছে রাখাইন। আমরা যদি মিয়ানমারের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের দিকে যদি আমরা তাকাই, সেখানে মিয়ানমারে প্রায় অনেকগুলো স্টেট আছে, মানে প্রায় 7টা স্টেট মিয়ানমারের মধ্যে আছে, 7টা রাজ্য ওরা স্টেট বলে। তার মধ্যে আরকান হচ্ছে একমাত্র রাজ্য যে রাজ্যের সাথে বঙ্গোপসাগরের সীমানা রয়েছে, যেটা আমরা বলবো যে আমাদের সেন্ট মার্টিনের পর থেকে শুরু করে সেটা একেবারে ইয়াঙ্গুনের পর পর্যন্ত সেই যে দীর্ঘ সামুদ্রিক জোন, কোস্টাল এরিয়া বলি আমরা, সামুদ্রিক এলাকা রয়েছে, সেই সামুদ্রিক এলাকায় প্রচুর পরিমাণ খনিজ সম্পদ রয়েছে। পাশাপাশি এই খনিজ সম্পদকে কেন্দ্র করে এবং যে ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে, যেহেতু বঙ্গোপসাগরের সাথে সরাসরি সীমান্ত রয়েছে এই আরকান রাজ্যের, সেখানে অলরেডি ভারতের বন্দর নির্মাণ হয়েছে, যেটা আমরা আকিয়া বলতাম আগে, এখন বর্তমানে সিটুয়ে বা সিটে বলে। আর অলরেডি চায়না একটি বন্দর সেখানে নির্মাণ করছে,
এটা কাজ এখনো চলমান। সেটা হচ্ছে কি কিউপিউ এটা সিটিউ এর আরো দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত, ইয়াঙ্গুনের আগে। তো এখানে দুইটা দেশের বড় ধরনের স্বার্থ রয়েছে। সেই জন্য আমাদের দেশে তাদের যেটা আমি বিভিন্ন গবেষণায় দেখেছি, বিভিন্ন সংবাদপত্রে দেখেছি, যেটা হচ্ছে কি খনিজ সম্পদ সমৃদ্ধি এবং ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এখানে চায়না এবং ভারতের একটি বিশেষ নজর রয়েছে, বিশেষ উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে কি ভূরাজনৈতিক উদ্দেশ্য, আরেকটা হচ্ছে তাদের অর্থনৈতিক স্বার্থ এবং খনিজ সম্পদের যে ব্যবহার, সেই স্বার্থের কারণেই রাখাইন নিয়ে তাদের দীর্ঘদিনের পরিকল্পনা, দীর্ঘদিনের উদ্দেশ্য রয়েছে ভারত এবং চায়নার। সেই জন্য এখানে এবং পাশাপাশি সেখানের যে জান্তা সরকার, সেই জান্তা সরকারের স্বার্থ রয়েছে। এবং পাশাপাশি যদি আমরা বলতে গেলে আরাকান রাজ্যের যে আরাকান আর্মি, তাদেরও নিজস্ব স্বার্থ রয়েছে আরাকান রাজ্যকে কেন্দ্র করে। এখন সেই জন্য এই আজকে খনিজ সম্পদ সমৃদ্ধ হওয়ার কারণে, ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে, বন্দর থাকার কারণে এবং বঙ্গোপসাগর থাকার কারণে, সেই জন্য আরাকান রাজ্যের উপরে আরাকান রাজ্যের যে মুসলমান অধ্যুষিত যে এলাকা, মুসলমান বলতে এখানে সাধারণত দুইটা সম্প্রদায়, একটা হচ্ছে রাখাইন সম্প্রদায়, আরেকটা হচ্ছে রোহিঙ্গা সম্প্রদায়। একটা সময় ছিল সেখানে মুসলমানদের সংখ্যা অনেক বেশি ছিল এবং পরবর্তীতে সরকারের বিভিন্ন পলিসির কারণে, রিসেটেলমেন্ট পলিসির কারণে সেখানে এখন রাখাইনের সংখ্যা অনেক বেশি। ইভেন বাংলাদেশ থেকেও যে পার্বত্য এলাকা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, সেখান থেকে অনেক ক্ষুদ্র নৃতাত্ত্বিক যে জনগোষ্ঠী, তাদের জনগোষ্ঠীকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তাদের জন্য আবাসন তৈরি করা হচ্ছে, যাতে রোহিঙ্গা মুসলমানরা যাতে সেখানে সংখ্যালঘুতে পরিণত হয় এবং বৌদ্ধ ও ধর্মাবলম্বী যারা তারা সংখ্যাগরিষ্ঠে পরিণত হয় এবং মুসলমানরা যারা যাতে মাইনরিটি হয় এবং যাতে তারা সেখানে রাজনৈতিকভাবে তাদের যাতে উত্থান হতে না পারে, বা যদি গণতান্ত্রিক ইলেকশন হয় যাতে ভোটে জিততে না পারে, সেই জন্য একটি পলিসি সরকারের সেখানে আছে এবং এখনো এটা চলমান রয়েছে। তো আপনি যেটা বলেছেন সেই এই যে বললাম মানবিক করিডোর, তো এই যে সংকটটা, রোহিঙ্গাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ল্যান্ড ইভ্যাকুয়েট করা হয়েছে, ল্যান্ড খালি করা, অর্থাৎ একটা ভূখণ্ড যদি প্রচুর খনিজ সম্পদ থাকে, গুরুত্বপূর্ণ হয়, সেখানে একটা জনসংখ্যাকে সেখান থেকে উৎখাত করে সেই গুরুত্বপূর্ণ ভূমি দখল করা। সেই গুরুত্বপূর্ণ ভূমি কিন্তু বর্তমান জান্তা সরকার দখল করেছে বিভিন্ন আঞ্চলিক এবং দেশীয় শক্তির প্ররোচনায়, দেশীয় শক্তির সহযোগিতায় তারা রোহিঙ্গা মুসলমানদেরকে বিতাড়ন করেছে। মূল উদ্দেশ্য হচ্ছে কি জায়গা দখল করা, ল্যান্ড দখল করা। ল্যান্ড কেন দখল? ল্যান্ড গুরুত্বপূর্ণ, খনিজ সম্পদ এবং ভূরাজনীতি এবং বন্দর, এই কারণগুলোর কারণে রোহিঙ্গারা আজকে এই ভূরাজনীতির শিকার হয়ে তারা মানবিক বিপর্যয়ের শিকার হয়েছে, তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তারা আজকে বাংলাদেশের এই যে উকিয়া এবং টেকনাফে তারা আশ্রয় নিয়েছে, নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নিয়েছে, তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এটা পুরো বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। আপনি যে কথাটা বলেছেন মানবিক করিডোর দিলে সেটা আপনি বলেছেন লাভ ক্ষতিটা কি, সেই প্রশ্নে যদি আমি বলি, এখন আমি এক বাক্যে বলবো, এখন আমি আপনাদেরকে কি বলেছি যে এখানে আরাকান রাজ্যটা নিয়ে রোহিঙ্গার যে ভূখণ্ড আরাকান রাজ্য, সেটা নিয়ে কিন্তু এখানে একটা পক্ষ না। এখানে আপনি যদি বলেন যে জান্তা সরকার যারা অত্যাচার, নিপীড়ন, গণহত্যা চালিয়ে যারা বিতাড়ন করেছে, তারাও কিন্তু একটা বিশাল একটি গ্রুপ, তাদের একটি বিশাল স্বার্থ। আরেকটা স্বার্থ হচ্ছে কি আরাকান আর্মি, যারা এখন বর্তমানে আরাকান রাজ্য দখল করে আছে। এটা কিন্তু স্থায়ী কোনো সমাধান না। আরাকান রাজ্য দখল করার অর্থ এই নয় যে এখানে একটা আরাকান একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। আমরা যদি ব্রিটিশরা এখান থেকে চলে যাওয়ার পর থেকে যে সময়টা, সেই সময় যদি চিন্তা করি, এর পরপরই কিন্তু বার্মাতে কিন্তু বিশৃঙ্খলা শুরু হয়েছে এবং যুগের পর যুগ সেখানে গৃহযুদ্ধ চলছে, এখনো কিন্তু যুদ্ধ সমাপ্ত হয়নি। আমরা শুনেছিলাম সেখানে একটা অদূর ভবিষ্যতের রাষ্ট্র গঠন হতে পারে, আমরা লোকমুখ শুনেছি। সেটা হচ্ছে যে সেটা এক্স্যাক্টলি এটা সম্ভাবনা আমি দেখতেছি না। আমার যে পর্যবেক্ষণ বা আমার যে গবেষণা, সেটাতে আমি এই মুহূর্তে যে আরাকান আর্মি যেগুলো দখল করেছে, সেগুলো এখানে তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে কিনা,
সেটা অনেক দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। এখন করতে আপনি চায় কিনা ওরা রাষ্ট্র? চায়, ওরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু সত্যিকার অর্থে এটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে কিনা এটা কিন্তু নিশ্চিত না। এটা এখন আরো কত বছর যুদ্ধ করতে হবে। এখন আপনি যে মানবিক করিডোরের বিষয়টা বলেছেন, সেই বিষয়টা হচ্ছে কি, দেখেন আমি বলেছি যে এখানে আরাকান রাজ্যটা খনিজ সম্পদে সমৃদ্ধ, এবং পাশাপাশি আরাকান রাজ্যের সাথে কিন্তু উকিয়া এবং টেকনাফের বর্ডার আছে, এবং আরেকটি উকিয়া টেকনাফেও কিন্তু বঙ্গোপসাগর আছে। উকিয়া আপনি যদি কক্সবাজার থেকে শুরু করে সেন্ট মার্টিন হয়ে এই যে ভূখণ্ড আমাদের পশ্চিমে, এই যে উকিয়ার পশ্চিমে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দিকে কিন্তু আরাকান স্টেট, পুরা দক্ষিণ পূর্ব এলাকা বিশাল আরাকান স্টেট। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা, যেটা আমেরিকান জিওলজিক্যাল সার্ভে, ভূতাত্ত্বিক জরিপ, মার্কিন যুক্তরাষ্ট্রের, তারা কিন্তু একটা জরিপ করেছে। সেই জরিপের মধ্যে কিন্তু 70টা গ্যাসের ব্লক অলরেডি বাংলাদেশের যে ভূখণ্ড, বাংলাদেশের যে মানে আপনার যে বাংলাদেশের যে এই যে বঙ্গোপসাগর, সেটা কক্সবাজার থেকে একেবারে ইয়াংবুন পর্যন্ত, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আগ পর্যন্ত যে বাংলাদেশের যে বর্ডার, যেটা বাংলাদেশ যে ইটলসের রায়ের মাধ্যমে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে বাংলাদেশ কিন্তু এই ভূখণ্ডটি মায়ানমারের ডিসপিউটটা নিরসন হয়ে বাংলাদেশ এটা তার সার্বভৌমত্ব এবং স্বাধীনতা নিশ্চিত করে এই ভূখণ্ডে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ খনিজ সম্পদ আছে। একদিকে মৎস্য সম্পদ আছে, আপনার নেভিগেশন আছে, নৌ চলাচল আছে, এক্সপোর্ট ইম্পোর্ট আছে, বাণিজ্য আছে, ট্রেড হয়। আপনি বঙ্গোপসাগর দিয়ে কিন্তু বিশাল কিন্তু ট্রেড হয়, ব্যবসা বাণিজ্য হয়। এই যে চায়নার যে মানে আপনার মালাক্কা স্ট্রিট দিয়ে চায়নার যে এক্সপোর্ট ইম্পোর্ট বা তাদের যে তেল আমদানি, মধ্যপ্রাচ্য থেকে তাদের যে তেল আমদানি, সেটা কিন্তু বঙ্গোপসাগর দিয়ে হয়। সেটা বঙ্গোপসাগর দিয়ে, সেটা মালাক্কা স্ট্রিট দিয়ে, তারপরে সেটা দক্ষিণ চীন সাগর যায়। এই যে ব্যাপারটা, এটা চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এখন প্রশ্ন হচ্ছে কি, আপনি যে মানবিক করিডোর যে বিষয়টা বলেছেন, বাংলাদেশের রুল কি এখানে বাংলাদেশের রুল না, মানবিক করিডোরের নিয়ে আমি কথাটা শেষ করি। সেটা হচ্ছে কি, ধরেন আমি এখানে শুধু মিয়ানমারের বিষয়টা দেখলে হবে না, মিয়ানমার তো গুরুত্বপূর্ণ, যে বললাম যে এই প্রেক্ষাপটে মিয়ানমারটা গুরুত্বপূর্ণ, আমাদের প্রতিবেশী। একই বেল্টের মধ্যে, একই জুনের মধ্যে কিন্তু কক্সবাজারটাও কিন্তু আছে। আপনি দেখেন, প্রথমে যদি আপনি চিন্তা করেন যে উকিয়ার পর হচ্ছে টেকনাফ, এটা উকিয়াতে কিন্তু কোস্টাল জোন আছে, এবং টেকনাফেও কিন্তু কোস্টাল জোন আছে, এবং যে বঙ্গোপসাগরের যে সামুদ্রিক যে এলাকা, সেটা কিন্তু টেকনাফ এবং উকিয়ার সাথেই, টেকনাফ এবং উকিয়ার যে বঙ্গোপসাগর, এই বেল্টের মধ্যে। এখন মানবিক করিডোর দিলে, মানবিক করিডোরের অর্থ হচ্ছে কি, আপনি এখান থেকে সেখানে একটা পাসেজ হবে, একটা রুট হবে, একটা কানেক্টিভিটি রুট হবে, যেটা আমি জানি না সেটা কি নাইক্ষুনছড়ি থেকে দেওয়া হবে নাকি আলীকদম থেকে দেওয়া হবে, সেটা আমি জানি না। নাইক্ষুনছড়ি থেকেও দেওয়া সম্ভব, উকিয়া থেকেও দেওয়া সম্ভব, আবার আলীকদম থেকে দেওয়াও সম্ভব, বান্দরবানের আলীকদম থেকে। এখন প্রশ্ন হচ্ছে কি, আপনি এটা মানবিক করিডোর, এখান থেকে যখন আপনি একটা সংযোগ তৈরি হবে বাংলাদেশের সাথে, যখন মায়ানমারের আরাকান স্টেটে যখন একটা সংযোগ তৈরি হবে, তখন কিন্তু এমকিউ একটা বিষয় আছে, এমকিউ ম্যান, মেশিনারি, আর একটা হচ্ছে মিলিটারি। ম্যান, মেশিনারি এবং মিলিটারি। ম্যান মানে হচ্ছে মানুষ। আপনি যে মানবিক করিডোরের যে সাহায্যটা নিয়ে যাবেন, আপনি ধরেন চাল, ডাল, তেল, চিকিৎসা সামগ্রী সবকিছু নিয়ে যাবেন, সেটা তো হচ্ছে একটা পণ্য, একটা গুডস, পণ্য যাবে। পাশাপাশি যদি এখানে মানুষের যাওয়া আসা হবে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ বা ডোনার অর্গানাইজেশন, ডোনার কান্ট্রিজ, তাদের মানুষগুলো সেখানে যাবে। তো যখন যাবে, কোন জায়গা থেকে যাবে? বাংলাদেশ থেকে যাবে। বাংলাদেশের করিডোর দিয়ে তো যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে কি, এখন যখন বাংলাদেশ থেকে যখন ওখানে মানুষ যাবে, এবং সেখানে এক পর্যায়ে আমেরিকান মানুষ কিন্তু সেখানে যাবে, সেখানে গোয়েন্দা সংস্থা যাবে, তো এক পর্যায়ে গিয়ে কিন্তু তারা রোহিঙ্গাদেরকে কিন্তু তারা বিতাড়ন করেছে। তো এখন এখান থেকে মানবিক করিডোরটা দেওয়া হচ্ছে রোহিঙ্গাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, রোহিঙ্গাদেরকে মানবিক সহযোগিতা দেওয়ার জন্য। তাহলে নিশ্চয়ই সেই মানবিক সহযোগিতা তাদের নীতির বিরুদ্ধে, মায়ানমার সরকারের নীতির বিরুদ্ধে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে আরাকান আর্মিরা কিন্তু এখানে যে শুধুমাত্র মানে তারা কিন্তু বার্মা সরকারের
জান্তা সরকারের বিরুদ্ধে না, তারা কিন্তু রোহিঙ্গাদের বিরুদ্ধে। তারাও চায় না তারা রোহিঙ্গা এখনো সেখানে তাদেরকে বিতাড়িত করছে। বিতাড়িত করছে। তারাও কিন্তু বুদ্ধিস্ট, তারাও চায় না রোহিঙ্গারা সেখানে রিপাট্রিয়েট হোক। তাহলে সেটা নাম্বার প্রথমত হচ্ছে সেটা রোহিঙ্গা যখন ওখানে রোহিঙ্গাদের যখন সাহায্য নিয়ে যাওয়া হবে, তখন প্রথম বাধাটা আসবে হচ্ছে জান্তা সরকার থেকে, মায়ানমার সরকার থেকে প্রথম প্রতিবাদটা আসবে। এবং দ্বিতীয় প্রতিবাদটা আসবে কার থেকে? দ্বিতীয় প্রতিবাদটা আসবে হচ্ছে আরাকান আর্মি থেকে, এবং তৃতীয় প্রতিবাদটা আসবে হচ্ছে ভারত থেকে। প্রতিবাদটা আসবে ভারত থেকে, কারণ এখানে কিন্তু ভারতের একটি বিশাল বর্ডার রয়েছে। এই যে নর্থ ইস্ট ইন্ডিয়া, আমি যদি বলি অরুণাচল, নাগাল্যান্ড, সেভেন সিস্টারের সবগুলো দেশ না, মাত্র 4টা রাজ্যের বর্ডার আছে। মিয়ানমারের সাথে 4টা রাজ্যের বর্ডার আছে, 3টা রাজ্যের বর্ডার নাই। অরুণাচলের সাথে দীর্ঘ বর্ডার আছে, দেন নাগাল্যান্ডের সাথে দীর্ঘ বর্ডার আছে, দেন হচ্ছে আপনার মিজোরাম তো আমাদের বান্দরবানের সাথে, যে বান্দরবানের সাথে মিজোরাম, এই 4টা রাজ্যের কিন্তু বর্ডার আছে। এখন সেখানেও কিন্তু ভারতও কিন্তু একটা বড় ধরনের হুমকির মধ্যে আছে। সেই ভারতের হুমকিটা হচ্ছে কি, তাদের যে মানে কুকি চীন এবং তাদের যে নৃতাত্ত্বিক সেভেন সিস্টারের যে প্রবলেমগুলো, এথনিক ইনসার্জেন্সি যেগুলো তারা নিজেরা স্বাধীনতা চায়। তো সেটা যদি এখানে যদি মানবিক করিডোর যায়, তখন কিন্তু এই মানবিক করিডোরটা কিন্তু মিয়ানমারের যে কাসিন স্টেট, তারপর হচ্ছে সিন স্টেট, তারপর হচ্ছে আপনার সাগাইং স্টেট, 3টে স্টেট, বিশেষ করে এই 3টে স্টেটে বড় ধরনের কিন্তু ইনসার্জেন্সি তৈরি হতে পারে। যে ইনসার্জেন্সি কিন্তু প্রভাবটা পড়বে ভারতের যে 4টা রাজ্য, দক্ষিণ পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতের যে 4টা রাজ্য, সেখানে কিন্তু প্রভাব পড়তে পারে। সেই জন্য ভারত সরকার কিন্তু কখনো চায় না বাংলাদেশের মানবিক করিডোর দিয়ে সেখানে নতুন কোনো সংকট তৈরি হোক, সেটা কিন্তু ভারত সরকারও চায় না। আর বাংলাদেশের এই যে আমরা যে মনে করতেছি আমরা মানবিক করিডোর দিচ্ছি, আমরা মানবিক সাহায্য করছি, কিন্তু এখন কিন্তু আমাদের টেকনাফ কিন্তু এখন কিন্তু সেফ। এখনো কিন্তু আমাদের সাথে জান্তা সরকারের কোনো বিরোধ নেই, আমাদের সাথে আরাকান আর্মিরও কিন্তু কোনো বিরোধ নেই। এখন আপনি যখন সরাসরি বাংলাদেশকে ব্যবহার করে তৃতীয় আরেকটি পক্ষ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় পক্ষ এখানে তৃতীয় পক্ষটা মার্কিন যুক্তরাষ্ট্র, সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে আপনি প্রশ্ন করতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থটা হচ্ছে ভূরাজনীতি এবং খনিজ সম্পদ। যে আমি বললাম যে 70টি গ্যাসের ব্লক, এবং ভূরাজনৈতিক স্বার্থটা কি? আপনি ভূরাজনৈতিক স্বার্থটা বলতে পারেন যে এই যে আমাদের যে চীন এবং ভারত, এখানে চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, এখানে মানুষ কিন্তু 400 কোটির উপরে, বিশাল একটা জনগোষ্ঠী, 400 কোটির উপরে। সারা পৃথিবীর মানুষ হচ্ছে 800 কোটি, সেখানে 400 কোটি মানুষ হচ্ছে যে এই অঞ্চলের মধ্যে। তো এই অঞ্চলের মধ্যে যদি 400 কোটি মানুষ হয়, তাহলে সারা পৃথিবীকে শাসন করার জন্য সারা পৃথিবীর অর্ধেক মানুষ হচ্ছে এখানে বঙ্গোপসাগরের উপকূলে। কোথায়? বঙ্গোপসাগরের উপর। আমি কেন বঙ্গোপসাগরের উপকূল করলাম? কারণ হচ্ছে ভারত হচ্ছে বঙ্গোপসাগরের রাষ্ট্র, বাংলাদেশ হচ্ছে বঙ্গোপসাগরের রাষ্ট্র, মিয়ানমার হচ্ছে বঙ্গোপসাগরের রাষ্ট্র, থাইল্যান্ড হচ্ছে বঙ্গোপসাগরের রাষ্ট্র, ইভেন মালয়েশিয়াও কিন্তু বঙ্গোপসাগরের রাষ্ট্র, ইন্দোনেশিয়া পর্যন্ত বঙ্গোপসাগরের রাষ্ট্র। তাহলে সেখান থেকে চায়না হচ্ছে খুব ক্লোজ, নিকটবর্তী একটি কান্ট্রি হচ্ছে চায়না। এটাও কিন্তু এক ধরনের বঙ্গোপসাগরের রাষ্ট্র। কারণ আজকে হোক কালকে হোক বঙ্গোপসাগরে অবশ্যই চায়না আসবে, এবং চায়না হচ্ছে বঙ্গোপসাগরের তীরে। চায়না এমন একটি রাষ্ট্র যেটা বঙ্গোপসাগরের তীরে। এখান থেকে উকিয়া থেকে 800 কিলোমিটার পরে হচ্ছে দক্ষিণ চীন, যেটা হচ্ছে ইউনান প্রভিন্স। কাজেই চায়না অলরেডি এখানে আছে, অলরেডি চায়না মিয়ানমার আছে। সেই চায়না মিয়ানমার আছে মানে মিয়ানমার বঙ্গোপসাগরে আছে, তার মানে অলরেডি চীনের পোর্ট সংযোগ আছে। অলরেডি চীনের পোর্ট কিন্তু কোথায় আছে? মিয়ানমারে অলরেডি নির্মাণ হচ্ছে, যেটা কিউপিউ বললাম, ইংরেজিতে ছকপিউ বলে, আর তাদের ভাষায় কিউপিউ বলে। এই যে বন্দরটা, এই যে 400 কোটি মানুষের যে খনিজ সম্পদ, তাদের যে এই যে চায়নার পররাষ্ট্রনীতি, ভারতের পররাষ্ট্রনীতি, পাকিস্তানের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, পাশাপাশি এই যে খনিজ সম্পদের বিশাল ভান্ডার এই বঙ্গোপসাগরে, সেটা এবং সেখান থেকে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার, বিশেষ করে পুরো এশিয়া মহাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিজিক্যাল প্রেজেন্স, শারীরিক উপস্থিতি। এখন হচ্ছে সফট প্রেজেন্স। সফট প্রেজেন্স হচ্ছে কি, আপনি হচ্ছে এটা এক ধরনের মানে বায়বীয় উপস্থিতি, এটা শারীরিক না। এটা হচ্ছে যে মানে আপনি ধরেন যে মানে অনেক দূর থেকে আপনি এখানে অবজার্ভ করতেছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যখন এখানে আসতে পারবে,
মানবিক করিডোর নামে, সো কল্ড মানবিক করিডোর নামে, So-called। তথাকথিত মানবিক করিডোরের নাম ধরে যদি একবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আসতে পারে, তাহলে এখানে মানবিক করিডোর যখন শুরু হবে তখন কিন্তু প্রথম সামরিক প্রোটেস্টটা আসবে কার থেকে? জান্তা থেকে। জান্তা সরকার সামরিক মিলিটারি রেসপন্স করতে পারে, মানে সামরিক জবাব দিতে পারে। সেই সামরিক জবাবটা কোথায় পড়বে? সেটা তো বাংলাদেশের অন্য কোনো জায়গায় পড়বে না, আমাদের সেটা ঢাকায়ও পড়বে না, রাজশাহীও পড়বে না। আমাদের যেহেতু আমরা নেকংসুটি এরিয়া, আলীকদম এবং টেকনাফ পর্যন্ত, উখিয়া টেকনাফ, এই যে বেলটা, এই যে বার্মার আরকান স্টেটের সাথে বা চীন স্টেটের সাথে যে জোন, যে বর্ডার জোন, এখানেই কিন্তু অ্যাটাকটা হবে। তো অ্যাটাকটা যদি এখানে হয় তাহলে সেই প্রথম আক্রান্ত হবো আমরা উখিয়াবাসী, যেহেতু আমরা একদম বর্ডার লাইনে, টেকনাফের মানুষ, নাইকুংসুটির মানুষ, আমরা ক্ষতিগ্রস্ত। যখন আমাদের এখানে যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে তখন কিন্তু বাংলাদেশের পক্ষে কিন্তু এটা মানে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে, কারণ বার্মা একটা কমপ্লিটলি মিলিটারাইজড কান্ট্রি, এটা সামরিক দেশ, এটা পুরোটাই হচ্ছে সামরিকায়িত একটি দেশ। সেরকম সামরিকায়িত একটি দেশের বিরুদ্ধে বাংলাদেশের মতো একটা মানে মানে সুশীল এবং একটি এরকম একটা সুন্দর কান্ট্রি, স্থিতিশীল কান্ট্রি, যেখানে গৃহযুদ্ধ নাই, যেখানে সব দিক থেকে আমরা একটা ভালো পজিশন আছি, সেই রকম দেশকে একটি যুদ্ধের পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য মানবিক করিডোর যথেষ্ট। এরপরে আরকান আর্মিও করবে এটা, এবং যখন বাংলাদেশের যখন এরকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে তখন মার্কিন যুক্তরাষ্ট্র এটা বলতে পারে যে ঠিক আছে, আপনারা তো এটা ডিল করতে পারবেন না, এটা তো এটা একটা বিরাট ব্যাপার, এটা তো আপনারা তো তাদের সাথে যুদ্ধে আপনারা তো কোলায় উঠতে পারবেন না, আপনারা তো যুদ্ধে তাদের সাথে ফাইট করতে পারবেন না, আপনারা তো জিততে পারবেন না। তো এখন কি দরকার? এখন তো আমার আসা দরকার। তখন সরাসরি বঙ্গোপসাগরে, এখানে যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত এই যে জোন, এখানে অনেকগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কিন্তু নৌযান আসবে, নাভাল ফোর্স আসবে, নৌবাহিনী চলে আসবে। কিভাবে আসবে? এই যে আটলান্টিক মহাসাগর থেকে সেটা কোথায় আসবে? সেটা আর জিব্রাল্টার প্রণালী হয়ে ভূমধ্যসাগর আসবে, ভূমধ্যসাগর থেকে সেটা সুয়েজ ক্যানাল হয়ে, লোহিত সাগর হয়ে, এডেন উপসাগর দিয়ে সেটা আরব সাগর আসবে, আরব সাগর হয়ে ভারত মহাসাগর আসবে, ভারত মহাসাগরের সাথে বঙ্গোপসাগর আসবে। কাজেই এটা সরাসরি তারা এখানে চলে আসবে। অনেক দূরে কিন্তু সেই মার্কিন, কিন্তু এখান থেকে কক্সবাজার থেকে সরাসরি আমেরিকায় নৌবাহিনী আসার সুযোগ আছে, বিকজ অফ এটা গ্লোবাল একটা কানেক্টিভিটি। কক্সবাজারটা গ্লোবাল কানেক্টিভিটি, এই যে সামুদ্রিক এলাকার কারণে, এই যে কানেক্টিভিটির কারণে এটাই সেজন্য বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র মানবিক করিডোর এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত। বাংলাদেশ যেহেতু খনিজ সম্পদ সমৃদ্ধ, বাংলাদেশ যেহেতু এশিয়ার মধ্যখানে অবস্থিত, যেটা ইউরোপকে কানেক্ট করেছে, এশিয়াকে কানেক্ট করেছে, চায়নাকে কানেক্ট করেছে, ইন্ডিয়াকে কানেক্ট করেছে, পাকিস্তানকে কানেক্ট করেছে, মধ্যপ্রাচ্যকে, ইরানকে কানেক্ট করেছে, সংযোগ করেছে, এবং আফ্রিকাকে সংযুক্ত করেছে। ভারত মহাসাগর দিয়ে আফ্রিকা আমরা যেতে পারছি, দক্ষিণ আফ্রিকা আমরা যেতে পারতেছি, মিশর, সুদান আমরা যেতে পারতেছি, ইভেন অস্ট্রেলিয়া যেতে পারতেছি। সারা পৃথিবীর একটি যেহেতু সংযোগ স্থল হচ্ছে কক্সবাজার, সেই জন্য কক্সবাজারের যদি শারীরিক উপস্থিতিতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে পারে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের স্বার্থ সুরক্ষা, বড় ধরনের স্বার্থ রক্ষা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে এখানে যে তার যে কৌশলগত, জিও স্ট্র্যাটেজিক, ভূকৌশলগত, ভূরাজনৈতিক এবং খনিজ সম্পদ, যে গ্যাস, তেল এবং গ্যাসের যে মজুদ বঙ্গোপসাগরে, সেটা রাখাইন স্টেটও প্রচুর পরিমাণ খনিজ সম্পদ আছে, বঙ্গোপসাগরে আছে, সেটার নিয়ন্ত্রণ নেওয়া। যখনই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আসবে তখন কিন্তু বাংলাদেশের কোনো স্বাধীনতা থাকবে না, বাংলাদেশের স্বাধীনতা তখন এনজয় করবে আমেরিকা। এবং এই যে আমাদের ডিসি সচিবের কোনো ক্ষমতা থাকবে না, মন্ত্রীর কোনো ক্ষমতা থাকবে না, ক্ষমতা নিয়ন্ত্রিত হবে আমেরিকার নাভাল বেস থেকে, আমেরিকার নৌবাহিনীর যে সামরিক ঘাঁটি, সেখান থেকে কমান্ড আসবে যে এটা করো, ওটা করো না। এবং এটা একটা পুরা উকিয়াটা নামে একটা মিলিটারাইজড জোন হয়ে যাবে, একটা সামরিক জোন হয়ে যাবে, এটা যুদ্ধক্ষেত্র হবে, এটা গাজার মতো হয়ে যাবে, গাজার মতো পরিস্থিতি তৈরি হবে। সেই জন্য মানবিক করিডোর এখানে আমি মনে করি এটা হঠাৎ করে এটা এভাবে সিদ্ধান্ত না নিয়ে বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সরকার, বিভিন্ন সিভিল সোসাইটি এবং মায়ানমার সরকার, আরকান আর্মি, চায়না আছে, সেখানে ইন্ডিয়া আছে, সবার সাথে কথা বলে একমত হয়ে সেটা কিন্তু এটা বিশ্বাস করা যায় না। আমরা গত মুক্তিযুদ্ধের পর থেকে, ব্রিটিশ শাসন আমলের পর থেকে, 47 পার্টিশন অফ ইন্ডিয়ার পর থেকে কিন্তু আমরা কিন্তু স্থিতিশীল, আমরা রাজনৈতিকভাবে স্থিতিশীল। আমাদের অবস্থা পাকিস্তানের মতেও না, ভারতের মতেও না, ভারতে কিন্তু স্থিতিশীল, কারণ অনেকগুলো নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, অনেকগুলো স্টেট সেখানে আছে, পাকিস্তানে অনেকগুলো স্টেট আছে,
মায়ানমার অনেক সমস্যা, কিন্তু সে অর্থে বাংলাদেশ শান্তি, অনেকটা ভালো আছে। অনেকটা শান্তি, এবং আমাদের কিন্তু বর্ডারে কিন্তু বড় ধরনের প্রবলেম হয়নি। যে প্রবলেম হয়নি, যে অস্থিতিশীলতা হয়নি, সেটা মানবিক করিডোর দিয়ে হতে পারে। হতে পারে না, অবশ্যই হবে। কারণ হচ্ছে যে এখানে এই যে আরাকান আর্মি এবং তারা তো মিলিটারি অর্গানাইজেশন, এগুলো তো মিলিটারি অর্গানাইজেশন। আমরা তো মিলিটারি অর্গানাইজেশন না, আমরা তো সিভিল সোসাইটি, আমরা তো সিভিল স্টেট, আমরা ডেমোক্রেসি। আমরা আমাদের নর্মস, আমাদের ভ্যালুস, আমাদের যে রাজনৈতিক সামাজিকীকরণ, আমরা তো ডিফারেন্ট ওরিয়েন্টেশন, আমরা তো ভিন্ন একটি ব্যাপার। আমরা তো মায়ানমারের মতো তাদের যে রাজনৈতিক ব্যবস্থা যে এক্সক্লুসিভ, মানে মিলিটারি বেসড একটা কান্ট্রি না। ওখানে একটা গ্রুপের স্বার্থ রক্ষা করা হচ্ছে, বিভিন্ন গ্রুপের স্বার্থকে খণ্ডন করা হচ্ছে। কিন্তু আমরা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা, যে এখানে সব শ্রেণী, সব ধর্ম, বর্ণ সবার অংশগ্রহণ এখানে আছে। মায়ানমার তো এরকম স্টেট না, কাজেই এখানে মানবিক করিডোর, এটা আপনি যেটা বলেছেন যে, তবে এখানে একটা বিষয় আছে, যদি ইকোনমিক করিডোর, অর্থনৈতিক করিডোরটা যদি আমরা করতে পারি চায়নার সাথে, যদি ইকোনমিক করিডোর, যেমন বাংলাদেশ মিয়ানমার চায়না ইকোনমিক করিডোর, বিসিএম, বাংলাদেশ চায়না মিয়ানমার ইকোনমিক বিসিএম, অথবা বাংলাদেশ চায়না ইন্ডিয়া মিয়ানমার ইকোনমিক করিডোর, যেটা ইন্ডিয়ানরা বিরোধিতা করতেছে, ইন্ডিয়া বাদ দিলাম, তাহলে বাংলাদেশ, মিয়ানমার এবং চায়না। যেহেতু বাংলাদেশ থেকে সরাসরি চায়না যাওয়ার কোনো সুযোগ নাই, এখানে যদি আমরা চায়নাকে যদি মায়ানমারকে যদি হাতে নিয়ে মায়ানমারের সাথে একটা সুসম্পর্ক তৈরি করে আমরা যদি একটা অর্থনৈতিক করিডোর নিতে পারি, আমরা বাংলাদেশের পোর্ট যদি, বন্দর যদি চায়না ব্যবহার করতে পারে, তাহলে চায়নার যে রেভিনিউ, যেটা সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে, অন্যান্য দেশ নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা পেতাম। ইভেন থাইল্যান্ডও নিয়ে যাচ্ছে, ভিয়েতনামও নিয়ে যাচ্ছে। এই যে চায়নার যে রেভিনিউটা, মানে এক্সপোর্ট, তাদের যে ইম্পোর্ট এবং এক্সপোর্ট রেভিনিউটা, এটা সিংহভাগ বিভিন্ন দেশ নিয়ে যাচ্ছে। সেটা যদি আমরা বাংলাদেশের কক্সবাজার মাতারবাড়ি পোর্ট যদি আমরা উকিয়া থেকে যদি কানেক্টিভিটিটা দিতে পারি, বাংলাদেশ সরকার ইকোনমিক করিডোর, এটা আবার হিউম্যানিটেরিয়ান করিডোর, ইকোনমিক করিডোর মানে অর্থনৈতিক করিডোর, মানে বাণিজ্য করিডোর। এখানে ট্রাক আসবে, লরি আসবে, বিভিন্ন পণ্য সামগ্রী আসবে, এখান থেকে শিপমেন্ট হবে কক্সবাজার থেকে, সেটা ইউরোপ যাবে, মধ্যপ্রাচ্য যাবে, আবার বিদেশ থেকে তেল আমদানি হবে, বিভিন্ন পণ্য আমদানি হবে, সেটা কক্সবাজার পোর্টে আসবে, সেখান থেকে চায়না চলে যাবে। পুরো চায়নার মার্কেটটা যদি শুধুমাত্র আমরা দখল করতে পারি কক্সবাজারের মাধ্যমে, এই বন্দরের সহযোগিতার মাধ্যমে, তাহলে এটাই বাংলাদেশের স্বার্থের জন্য। এবং সেখানে কিন্তু মিয়ানমারও কিন্তু বিরোধিতা করবে না, কারণ মিয়ানমারের স্বার্থ কিন্তু জড়িত, মিয়ানমারও কিন্তু একটা রেভিনিউ এখান থেকে পায়। মানবিক করিডোর, কাজেই মানবিক করিডোরটা আমি বলবো বর্তমান বাংলাদেশের সরকারে যারা আছেন তারা অনেক শিক্ষিত, জ্ঞানীগুণী। তা আমার মনে হয় না তারা এরকম পরিপক্ক। বাংলাদেশ সরকার কি চাই এটা তো আসলে বলা মুশকিল, আমি এই প্রসঙ্গটা অন্য এক সময় আলোচনা করব। তবে আমি যেটা মনে করি, বর্তমান যেটা ব্যাপার সেটা হলো যে সরকারের যেহেতু জ্ঞানীগুণী মানুষ আছে, অনেক বিশেষজ্ঞ আছে, তারা বিষয়টা সিরিয়াসলি দেখবেন। কারণ উকিয়া টেংনাফটা হচ্ছে বাংলাদেশের একেবারে, আমি বলবো বাংলাদেশের একটা কি, বাংলাদেশকে যদি সার্বভৌম ক্ষমতা দিয়ে থাকে, স্বাধীনতা দিয়ে থাকে, সেটা কক্সবাজার, সেটা বঙ্গোপসাগর। আজকে 3 দিক থেকে ভারত, তো আমাদের সার্বভৌমত্ব 3 দিকেই কিন্তু সীমিত। তো সার্বভৌম ক্ষমতা ব্যবহার করতেছে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরটা যদি আমরা অন্যদের হাতে তুলে দিই, সেই বঙ্গোপসাগর যদি আমরা অন্য দেশের হাতে তুলে দিই, তৃতীয় একটি শক্তির কাছে তুলে দিই, তাহলে তো আমাদের স্বাধীনতা থাকবে না। এটা একটা সামরিক যুদ্ধক্ষেত্র তৈরি হবে যদি মানবিক করিডোর সত্যিকার অর্থে মানবিক করিডোর বাস্তবায়ন হয়। সেই জন্য সবার সাথে আলোচনা করে, সময় নিয়ে, সেটা দীর্ঘমেয়াদী সময় নিয়ে কিভাবে কি করলে, যেহেতু আমরা এখনো শান্তিতে আছি, আমরা আমাদের শান্তিটা হারাতে চাই না, আমরা নিরাপত্তাহীনতায় থাকতে চাই না, আমরা গাজাবাসীর মতো আমরা বোমা হামলার শিকার হতে চাই না। রাখাইন স্টেট নিয়ে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যদি আমাদের পাশে নতুন একটা রাষ্ট্র গঠন হয়ে যায়, আপনি বলছেন সম্ভাবনা কম, আমরা কি ঠেকাতে পারবো রাষ্ট্র হয়ে গেলে? তখন কি আমাদের প্রতিবেশীর মতো আচরণ করতে হবে না তাদের সাথে? সেটা যদি হয়, আমি বলেছি এটা, আর আমি সম্ভাবনা দেখতেছি না, সেটা তো সম্ভাবনা দেখতেছি না। তবে এখানে আরেকটা কথা আছে, যদি না আমি বলি, যেটা সেটা হচ্ছে কি, শুধুমাত্র আরাকান আর্মি দিয়ে এখানে স্বাধীন রাষ্ট্র হওয়া বা করা সম্ভব না। এখানে যদি তৃতীয় আরেকটি রাষ্ট্র, যেমন আমি আপনাকে একটি কথা বলি, ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের অনেকগুলো টেরিটরি কিন্তু তারা অ্যানেক্স করেছে, তারা দখল করে তাদের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছে, সেটা কিন্তু সামরিক শক্তি প্রয়োগ করে।
অনেক বড় সামরিক শক্তি প্রয়োগ করে একটা নিরীহ জনগোষ্ঠী যাদের কোনো অস্ত্র নেই, পরমাণু বোমা নেই, তাদেরকে হত্যা করা হয়। ক্ষেপণাস্ত্র নেই, নিরীহ জনগণকে মেরে খুন করে হত্যা করে জেনোসাইড গণহত্যা চালিয়ে ভূখণ্ড দখল করে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের সাথে সংযোগ করেছে, এনেক্স করেছে। তো এখানেও কিন্তু সামরিক মিয়ানমারেও কিন্তু একটি রাষ্ট্র সম্ভব। কখন সম্ভব? শুধুমাত্র সামরিকায়নের মাধ্যমে, সামরিক শক্তি প্রয়োগ করে। বর্তমান যে পরিস্থিতি, বার্মা জান্তা সরকারের যে ক্ষমতা, তাদের যে সামরিক শক্তি এবং আরাকান আর্মির যে সামরিক শক্তি, সেই শক্তিতে আরাকান আর্মি কখনোই বার্মার সরকারের সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত টিকতে পারবে না। কিছু জায়গায় দখল করবে, আবার বেদখল হবে, আবার দখল হবে, আবার কিছু হত্যাকাণ্ডের শিকার হবে, অস্থিতিশীলতা তৈরি হবে, সংকট থাকবে। তাহলে এটা সম্ভব। আমি বললাম সম্ভব। সামরিক শক্তি প্রয়োগ করে সেই ভূখণ্ড দখল করতে হবে, সেই ভূখণ্ড দখল করে সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তাহলে সেটা জান্তা সরকারের বিরুদ্ধে সরাসরি একটি বৃহৎ শক্তি চায়না এবং ইন্ডিয়া সেটা সুযোগ দিচ্ছে কিনা। সেটাই। কারণ মিয়ানমারে যদি একটি স্বাধীন রাষ্ট্র তৈরি হয়, তখন কিন্তু ভারতের বড় ধরনের সমস্যা হবে। কিরকম? তাদের স্টেটগুলো নিয়ে ইনসার্জেন্সি তৈরি হবে, তারাও কিন্তু স্বাধীনতা চাইবে। ফলে ইন্ডিয়া এটা কখনো হতে দেবে না। ইন্ডিয়া এটা কখনো চায় না, ইভেন চায়নাও চায় না যে এখানে যে আলাদা একটা স্বাধীন স্টেট হোক, সেটা চায় না। যদিও আরাকান আর্মি এর সাথে চায়না এবং ইন্ডিয়ার সাথে কৌশলগত সম্পর্ক আছে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য কিন্তু না। তাদের মূল উদ্দেশ্য কিন্তু আরাকানকে স্বাধীন করা না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেই থাকুক তাদের স্বার্থ রক্ষা করা, তাদের স্বার্থকে, ইন্টারেস্টকে সার্ভ করা। বুঝাতে পেরেছি? তাহলে এখানে যদি চায়না চাই, ইন্ডিয়া চাই এবং তৃতীয় আরেকটি শক্তি যদি এখানে সামরিক মানে নতুন রাষ্ট্র চাই, সামরিক যুদ্ধ মানে বড় ধরনের যুদ্ধ হয়, যুদ্ধের মাধ্যমে ভূখণ্ড দখল করতে হবে, ভূখণ্ড দখল করে সেখানে ডিমার্কেশন করতে হবে, তারপরে সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু সেটা কখন সম্ভব? চায়না এবং মিয়ানমার, চায়না এবং ইন্ডিয়া তারা যদি চায়, তৃতীয় আরেকটি শক্তি যদি সেখানে বড় ধরনের ইনভলভমেন্ট থাকতে হবে, তাহলেই সেটা সম্ভব। এখন আপনি সেটা সবগুলো স্বার্থকে সমন্বয় করে কোনটা কোন দিকে যাচ্ছে, কার কতটুকু স্বার্থ, এগুলোও কিন্তু হিসাব করবে। চায়না তার স্বার্থ হিসাব করবে, ইন্ডিয়া তার স্বার্থ হিসাব করবে। কাজে আমি কোনো দ্রুত সময়ের মধ্যে যে এখানে যে মানে রাষ্ট্র হবে, এটা কিন্তু ইভেন বাংলাদেশও কিন্তু এখানে রাষ্ট্র হওয়াটা বাংলাদেশের জন্য খানিকটা ঝুঁকিপূর্ণ। আমি সেটা বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। তাহলে কারণ হচ্ছে কি বাংলাদেশের যে আঞ্চলিক যোগাযোগ, এখানে যে করিডোর, ইকোনমিক করিডোরের কথা বলছি, এখানে যদি আরেকটা স্টেট হয় আরাকানে, তাহলে কিন্তু এখন কিন্তু আমি মিয়ানমারকে ম্যানেজ করে কানেক্টিভিটি নিয়ে চায়না যেতে পারতেছি। তখন কিন্তু দুইটা রাষ্ট্র ম্যানেজ করতে হবে আরাকান আর্মির সাথে। তখন তো আরাকান আর্মি যদি হয় বা তারা যদি ভিন্ন সরকার হয়, তখন তো তারা আমাদের সাথে সম্পর্ক নাও রাখতেও পারে। তখন কিন্তু দুইটা সরকারকে ম্যানেজ করতে হবে। তখন এটা কিন্তু আরো দীর্ঘমেয়াদী হয়ে যাবে, বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থের জন্য আরো কঠিন হয়ে যাবে। এখানে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চলে একটু কথা আমি যোগ করি। সেটা হচ্ছে এই যে রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বলা হচ্ছে, প্রফেসর ইউনূস সেখানে যখন এসেছিলেন জাতিসংঘের মহাসচিব সহ, তিনি কিন্তু আশ্বস্ত করেছিলেন যে রোহিঙ্গাদেরকে শিগগিরই যতটা দ্রুত সম্ভব তারা প্রত্যাবর্তন করা হবে। কিন্তু আমি প্রশ্নটা হচ্ছে জান্তা সরকারও রোহিঙ্গাদেরকে নেবে না, যতটুকু আমরা বুঝতে পারছি। কিন্তু আরাকান আর্মিও তারাও যারা আছে তাদেরকেই বিতাড়িত করছে যে নেওয়ার কথা পরে। কিন্তু এখানে বাংলাদেশ সরকার আরাকান আর্মির সাথে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে আরাকান আর্মির সাথে কেমন সম্পর্ক রাখতে চাইছে বা রাখছে, এবং জান্তা সরকারের সাথে কি ধরনের সম্পর্ক রাখছে? বাংলাদেশ সরকার দুইটা সম্পর্কে এখনো মেনটেন করতে হচ্ছে এখন। এটা আসলে এটা একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে ধরেন আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি বাংলাদেশের দুটা নাই বলতে চায়না যে পলিসিটা নিয়েছে মায়ানমারের ক্ষেত্রে, বা ভারত সরকার যে পলিসিটা নিয়েছে, যে মায়ানমার কিন্তু অস্থিতিশীল হলে, মায়ানমার যদি খণ্ড বিখণ্ড হয়ে যায়, আমি আগেই বলেছি এখানে ইন্ডিয়ার জন্য বড় ধরনের 7 সিস্টারের যে প্রবলেমটা, এটা তো ভারতের একটা বড় স্বার্থ না, একটা বিশাল 7টা স্টেট, এটা তো অনেক বড় স্বার্থ, অনেক বড় এবং গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় থেকে যদি চিন্তা করি, তাহলে আপনি ভারত কিন্তু দুইটার সাথেই রক্ষা করতেছে। কেন রক্ষা করতেছে? কারণ আরাকান আর্মিকে কোনোভাবেই মানে ইন্ডিয়ার যাতে বিরোধিতা না করে, সেই জন্য যোগাযোগ রক্ষা করতেছে। আবার এট দি সেম টাইম কিন্তু জান্তা সরকারের সাথেও, মায়ানমারের সরকারের সাথে, সামরিক সরকারের সাথে যোগাযোগ। ঠিক চায়নাও কিন্তু একই কাজ করতেছে। চায়না একটা কাজ ইন্টারেস্টিংলি করতেছে, যেটা আমার কাছে, তারা একই সাথে আরাকান আর্মিকে অস্ত্র দিচ্ছে, আবার জান্তাকে অস্ত্র দিচ্ছে। দুইটা গ্রুপের সাথে অস্ত্র দিচ্ছে, তাদের যোগাযোগও রাখছে, তাদের সাথে সব ধরনের
মানে লিয়াজু মেনটেন করতেছে, যোগাযোগ রাখতেছে, মানে যাতে চায়নার যে শর্ট মানে কারণ হচ্ছে কি তাদের মূল উদ্দেশ্য কিন্তু আরাকান। এখন আরাকান যদি আরাকান আর্মির দখলে থাকে তাহলে তো আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখতে হবে, কারণ তার ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট, তার বাণিজ্য এবং বিনিয়োগ, এবং $20 বিলিয়ন কিন্তু বিনিয়োগ আছে আরাকানে। চায়না শুধু আরাকানে $20 বিলিয়ন চায়নার বিনিয়োগ। এবং চায়না কিন্তু মিয়ানমারের যে টোটাল বাণিজ্যের 60% কিন্তু চায়নার সাথে হয়, বাকিগুলো ইন্ডিয়ার সাথে হয়, সিঙ্গাপুরের সাথে হয়, থাইল্যান্ডের সাথে হয়, কোরিয়ার সাথে হয়, তারপরে জাপানের সাথে হয়। তো সবগুলোই অলমোস্ট সাউথ ইস্ট এশিয়া বা নর্থ ইস্ট এশিয়ান কান্ট্রির সাথে হয়। তো সেজন্য মিয়ানমার হচ্ছে কি কমপ্লিটলি একটি চায়না নির্ভর কান্ট্রি। তো সেজন্য চায়না আরাকান যেহেতু দরকার, বন্দর যেহেতু দরকার, অলরেডি গ্যাস সাপ্লাই কিন্তু আছে। আরাকান রাজ্য থেকে কিন্তু গ্যাসের পাইপলাইন কিন্তু অলরেডি আছে, মায়ানমারের সাথে আছে, চায়নার সাথে আছে। কাজেই সেখানে বাংলাদেশও আমি মনে করি যে এই ধরনের একটি ডুয়াল পলিসিটা হচ্ছে কি জান্তা সরকারের সাথে থাকবে। এটা হচ্ছে কি মানে স্টেট লেভেল কমিউনিকেশন, আবার নন স্টেট লেভেল মানে আরাকান আর্মিটা তো স্টেট, যেটা নন স্টেট। চায়না দুইটার সাথে, চায়না এবং ইন্ডিয়ার যে পলিসি, দুজনের সাথে বাংলাদেশের কিন্তু দুজনের সাথে রাখতে হবে, যোগাযোগ রাখতে হচ্ছে এবং হবে। এবং সেটা যদি না করে তাহলে বাংলাদেশের স্বার্থ এমন কেন রাখতে হবে? হঠাৎ আরাকান আর্মি এখানে আমাদের সাথে একটা ভুল বোঝাবুঝি হলো, তাহলে তো সেটা আমাদের একটি ডিসপিউটটা সেটেল করতে হবে, অথবা জান্তার সাথে একটা ডিসপিউট হলো, সেটা তো সেটেল করতে হবে। কাজে দুইটা শক্তি যেহেতু এখানে জড়িত, যোগাযোগ রাখতে হবে। কাজে আমাদের স্বার্থ রক্ষার জন্য এটা আমাদের যোগাযোগ রাখতে হবে। তো প্রত্যাবাসনটা আদৌ হবে কিনা, এটা প্রত্যাবাসন হচ্ছে না। প্রত্যাবাসন রোহিঙ্গা ব্যবসা। আচ্ছা, রোহিঙ্গা এটা একটা ব্যবসা। কাদের ব্যবসা? রোহিঙ্গা ব্যবসা খারাপ ব্যবসা করছে। রোহিঙ্গা যেহেতু একটা পণ্য, এটা প্রোডাক্ট, পুরো জাতিটা না রোহিঙ্গা বাংলাদেশে যারা রোহিঙ্গা আছে তারা পণ্য, তারা প্রোডাক্ট, পণ্য নিয়ে মানুষ পণ্য সেল করে না, সেখানে প্রফিট ইনভেস্টমেন্ট, পণ্যে ইনভেস্ট করে বিনিয়োগ করে সেখান থেকে রিটার্ন আসে। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে প্রথমত হচ্ছে জাতিসংঘের ইনভেস্টমেন্ট, এবং এটা জাতিসংঘের একটা ইস্যু। কারণ জাতিসংঘ ব্যবসা কাকে নিয়ে করবে? জাতিসংঘ যত বেশি মাইগ্রেশন হবে, যত বেশি হিউম্যান মুভমেন্ট হবে, যত বেশি কনফ্লিক্ট হবে, তত বেশি জাতিসংঘের UNHCR, ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি, UNDP, তারপরে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলেন বা জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা বলেন, এই সমস্ত সংগঠনগুলো, এগুলোর হচ্ছে ব্যবসা হচ্ছে কি রোহিঙ্গা এবং অন্যান্য শরণার্থী। আপনি সিরিয়ান রিফিউজি বলেন, ফিলিস্তিনি রিফিউজি তাদের লিবিয়ান বলেন, ইরাকি বলেন, ইউরোপ যাচ্ছে, এগুলো তাদের বিজনেস। কি বিজনেস? এখানে বাংলাদেশে এখন আমি জানি না এক্সাক্ট ফিগার কত, এখানে শত শত কর্মী, তাদের জাতিসংঘের কর্মী, এখানে এনজিও সংস্থা আছে এবং হাজার হাজার মানুষ এখানে চাকরি করতেছে। তাদের বেতন হচ্ছে ডলারে, তাদের বেতন 2-3 লাখ টাকা, 4-5 লাখ টাকা। তো এখন 4-5 লাখ টাকা বেতনে জাতিসংঘে চাকরি করতেছে। তা আপনি কি চাইবেন রোহিঙ্গা রিপাট্রিয়েশন হোক? রোহিঙ্গা চলে গেলে তো তাদেরকেও চলে যেত। আচ্ছা, বাংলাদেশের একটা গ্রুপ এখানে বিজনেস করে, বড় ধরনের স্থানীয় বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ এখানে ব্যবসা করে, তাদের স্বার্থ, তারা তাদের পরিবার, তাদের সংসার, এবং অনেকে চাকরি করে, তাদের কর্মসংস্থান এবং সরকারেরও। কিন্তু এই সরকারের স্বার্থ কি আমি জানি না, কিন্তু এর আগের সরকারের কিন্তু স্বার্থ ছিল। সেই স্বার্থটা কি আমি একটুখানি এখানে ক্লিয়ার করি। সেটা হচ্ছে কি, আগের সরকারগুলো তো গণতান্ত্রিক সরকার ছিল। তো একটা ইন্টারন্যাশনাল লেভেলে একটা মানে ক্রাইসিস অফ লেজিটিমেসি, বৈধতার সংকট। ডেমোক্রেসিতে একটা গণতন্ত্রের একটা শব্দ আছে যেটাকে ক্রাইসিস অফ লেজিটিমেসি, বৈধতার সংকট। মানে আপনার ইলেকশন যখন গণতান্ত্রিক হবে না, পাবলিক ওপিনিয়ন যখন, ম্যান্ডেট যখন সঠিক থাকবে না, তখন একটা ইন্টারন্যাশনাল প্রেশার থাকে, ইন্টারন্যাশনাল একটা চাপ থাকে যে তোমার কান্ট্রি গণতান্ত্রিক না, আমি তোমার সাথে এক্সপোর্ট করবো না, ইম্পোর্ট করবো না, ট্রেড করবো না, আমি তোমার মিলিটারি, আমার জাতিসংঘে নেব না, হ্যাঁ, শান্তিরক্ষীতে নেব না, তোমার উপর আমি এম্বার্গো দেবো, হ্যাঁ, তোমার উপর আমি ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবো, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে মাথায় রাখতে হবে। তাহলে রোহিঙ্গা আমি এখানে যে বিষয়টা হচ্ছে কি, যে আবার এটা নিয়ে আবার ওরা তো যেতে দিচ্ছে না, আবার এইগুলা এখানে যারা আছে রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা যারা বলতেছে, তাদের একটা বৃহৎ গ্রুপ, যারা প্রত্যাবাসনের কথা বলতেছে তাদের একটা গ্রুপ এখানে জড়িত আছে, তাদের স্বার্থ আছে, হয়তো আংশিক, কিন্তু বেশিরভাগ যারা অন্য এলাকার, অন্য জায়গার, তারা কিন্তু রিপাট্রিয়েশন সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ চায়।
এখানের মানুষও চায়। এখানে আমি যারা ব্যবসা করতেছি তাদের পার্সেন্ট 5%, 2%, 95% স্থানীয় মানুষ ক্ষতিগ্রস্ত। তারা কিন্তু রিপাট্রিয়েশন চায়, কিন্তু রিপাট্রিয়েশন হচ্ছে না কেন? রিপাট্রিয়েশন হচ্ছে না যারা রোহিঙ্গা ব্যবসার সাথে জড়িত। একদম যারা মায়ানমার সরকার রোহিঙ্গা ব্যবসার সাথে জড়িত, তারা সত্যিকার অর্থে রোহিঙ্গাদেরকে ওখানে বিতাড়ন করতে চায়। তারা রোহিঙ্গাদেরকে মায়ানমারের নাগরিক মনে করে, তাদেরকে বাঙালি মনে করা হয়। রোহিঙ্গা তাদের বার্মার পার্সপেক্টিভ হচ্ছে এটা বাঙালি, এরা বাঙালি মুসলমান রোহিঙ্গারা, সেই জন্য তারা সে দেশের নাগরিক না, তারা নিবে না, ওরা নিবে না। আর যারা এখানে আপনি যদি শুধুমাত্র একটি জায়গায় রিপাট্রিয়েশন হতে পারে, সেটা হচ্ছে যে চায়না এবং ইন্ডিয়া এবং সাউথ ইস্ট এশিয়া, আসিয়ান এবং আমেরিকা, জাতিসংঘ সবাই মিলে যদি মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারকে যদি একেবারে একগরে করে ফেলতে পারে, একেবারে মানে অবরোধ দিয়ে, এম্বার্গো দিয়ে, তবেই সম্ভব। তারা যখন একেবারে ওখানে দুর্ভিক্ষের মতো অবস্থায় হয়ে যেতে হবে, দুর্ভিক্ষের মতো অবস্থা হয়ে দুর্ভিক্ষের মতো অবস্থা হয়ে যেতে হবে, তখন কিন্তু তারা রোহিঙ্গা নিতে বাধ্য হবে। তখন আপনার ঘরে যখন ভাত থাকবে না, চাল থাকবে না, ব্যাংকে টাকা থাকবে না, কর্মসংস্থান থাকবে না, আপনি যখন দুর্ভিক্ষ দেখা দেবে, তখন কিন্তু তারা এটা মানতে বাধ্য হবে। সেই জন্য মিয়ানমারে হিউজ এম্বার্গো, ইন্টারন্যাশনাল এম্বার্গো মিয়ানমারের উপর দেওয়া দরকার। তবে সেটা চায়না এবং ইন্ডিয়া যদি তাদের সহযোগিতার হাত যদি সম্প্রসারিত রাখে মিয়ানমারের প্রতি, তাহলে এটা হচ্ছে না কেন? তাহলে এটা সমস্যার সমাধান হচ্ছে না কেন? কারণ মিয়ানমার এবং ইন্ডিয়া কিন্তু, চায়না এবং ইন্ডিয়া কিন্তু মিয়ানমারকে তাদের স্বার্থে ব্যবহার করতেছে। তাদের বাংলাদেশের রোহিঙ্গা কি হলো না হলো সেটা কিন্তু তাদের যায় আসে না। তাদের স্বার্থ হচ্ছে মিয়ানমারকে তারা ব্যবহার করতে পারছে, এবং তারা মিয়ানমারে গণতন্ত্রও চায় না। কেন গণতন্ত্র চায় না? কারণ মিয়ানমারে যদি সত্যিকার অর্থে গণতন্ত্র আসে, তখন কিন্তু চায়না এবং ইন্ডিয়ার স্বার্থ অতটা রক্ষিত নাও হতে পারে। সেজন্য তারা ডেমোক্রেসি চায় না। যেমন মিডল ইস্টে আমেরিকা ডেমোক্রেসি চায় না, মিডল ইস্টে ডেমোক্রেসি আসলে কিন্তু আমেরিকার স্বার্থ থাকবে না। সেই জন্য বিষয়টা এক এক জায়গায় এক এক রকম। তারা বাংলাদেশে ডেমোক্রেসি চায়, কিন্তু ওখানে ডেমোক্রেসি চায় না। পরাশক্তিগুলো আমাদের ছোট কাজেই ওভারনাইট যে রোহিঙ্গা রিপাট্রিয়েশন হবে, এটা আমি মনে করি না। আমার গবেষণা বলে যে এটা অনেক কঠিন ব্যাপার। যদিও এটা কোনোভাবে যদি শুরু করা যায়, তাও 20-30 বছর লেগে যেতে পারে। 20-30 বছর লেগে যেতে পারে। ওভারনাইট যদি রোহিঙ্গা রিপাট্রিয়েশন করতে হয়, ওই যে সরকার পরিবর্তন করতে হবে, মিলিটারি যদি সামরিক মিয়ানমারের সরকার পরিবর্তন করতে হবে, সেখানে পুরো সরকার চেঞ্জ করে ফেলতে হবে, এবং এমন একটি সরকারের ক্ষমতা নিতে হবে যারা সত্যিকার অর্থে রোহিঙ্গাকে ফেরত নিতে চায়, এবং যারা ফেরত নিবে তাদের ওই সরকারকে ক্ষমতায় বসাতে হবে। অর্থাৎ যারা বসবে তাদের হাতে ক্ষমতা থাকবে না, ক্ষমতা একটি শক্তি নিয়ন্ত্রণ করবে, যাদের কথাই ওই সরকার চলবে। সেইরকম যদি পরিস্থিতি হয়, তাহলে সেখানে রোহিঙ্গা ওভারনাইট একেবারে 1 মাসের মধ্যে সব রোহিঙ্গা রিপাট্রিয়েশন সম্ভব। তাহলে ততদিন আপনি বলছিলেন অনেক বছর লাগবে, 20-30 বছর লাগবে। তাহলে এমনও হতে পারে, সেটা আমি এটা এমনও হতে পারে যে তারা স্থানীয় জনগোষ্ঠীর সাথে স্থানীয়ভাবে মিশে যেতে পারে। রোহিঙ্গারা গত 70 বছর মুক্তিযুদ্ধের পরে বা ব্রিটিশ পার্টিশনের পরে যে রোহিঙ্গারা আসছে, তারা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় অনেক বেশি, এবং সেটা 13-14 লাখ। এখন এটা আমি তো মনে করি যে এটা 20 লাখের কাছাকাছি হবে। কারণ আপনি এক্সাক্ট ফিগার, এই যে গত 8 বছরে কেউ বলছে না, 8 বছরে যে যাদের যে জন্মহার, সেটার যদি আপনি রেশিও যদি হিসাব করেন, আপনি 8 বছরে ধরেন একটা পরিবারের 7-8টা করে সন্তান হয়েছে, 5টা সন্তান হয়েছে, তাহলে সেই সন্তানগুলো যোগ করেন, তাহলে সেগুলো যদি যোগ করেন সেটা 25 লাখ। তাহলে এটা আসলে আমি এটা কোনো সম্ভাবনা দেখতেছি না। এটা এমনি তাত্ত্বিকভাবে এগুলো আলোচনা হচ্ছে। যদি বললাম যে সরকার পরিবর্তন করে অথবা এম্বার্গো দিয়ে মিয়ানমারকে ঠিক হতে হবে, তাহলে যদি আবার ইন্টারন্যাশনাল এম্বার্গো দেওয়ার ফলেও যদি ইন্ডিয়া এবং চায়না যদি তার পক্ষে থাকে, তখন রোহিঙ্গা রিপাট্রিয়েশন হবে না একদম। এই যে মায়ানমারের সাথে মায়ানমারের সাথে যে স্টেটগুলো আছে, সেগুলোও কিন্তু কমপ্লিটলি লকডাউন করে দিতে হবে, একেবারে কমপ্লিট তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। মানে ওইরকম যদি পরিস্থিতি হয় তাহলেই সম্ভব, তখন হয়তো তারা বাধ্য হতে পারে। আর আরেকটা হচ্ছে মিলিটারি, সামরিক উপায়ে, যেটা সম্ভাবনা আমি খুব একটা দেখছি না। তবে সেই সামরিক সম্ভাবনা তৈরির জন্যই কিন্তু মানবিক করিডোর, যেটা কিন্তু একটা সম্ভাবনা, কিন্তু এটার যে কনসিকুয়েন্স, পরিণতি খুবই মারাত্মক হবে, যেটার মারাত্মক পরিণতি ভোগ করে আরাকান এবং উখিয়াটার নাকচুংচুরির মানুষেরা, অন্যরা না। অন্য এই যে কয়টা স্টেট বললাম, নাকচুংচুরি, লামা আলিকদম,
এবং কক্সবাজারের বান্দরবান কক্সবাজার বান্দরবান এবং কক্সবাজার দুইটা জেলার মানুষ মারাত্মকভাবে সাফার করবে যদি এটা সামরিক শক্তিতে মানবিক করিডোরকে ইস্যু করে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যদি ঢুকে তাহলে এখানে যুদ্ধ হবে। সেখানে কিন্তু এটা একটা মানে পুরো একটা স্টেট কাঠামো চেঞ্জ হয়ে যাবে এবং দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে বর্তমান যে সিনারিও যে চিত্র সেটার কিন্তু পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ সরকার মানে এই মানে বিষয়টা তাহলে বিচক্ষণতার সাথে হ্যাঁ, এটা অবশ্যই এটা অত্যন্ত বিচক্ষণতার সাথে, এবং এটা এখন চিন্তা করতে হবে যে আমরা আমাদের খনিজ সম্পদ সুরক্ষিত, আমাদের যে ভূখণ্ড সুরক্ষিত, এখন কিন্তু আমরা স্বাধীন। আমরা কিন্তু এখন আমরা ভারতের কথাও চলি না, চায়নার কথাও চলি না, বা অন্য কোনো দেশের কথাও কিন্তু আমরা চলি না। তো এখানে মানবিক করিডোরের নামে যখন একটা ইস্যু তৈরি হবে, একটা সামরিক সংকট তৈরি হবে, সামরিক সংঘাত হবে, তখন তৃতীয় একটি শক্তি এখানে কিন্তু শারীরিকভাবে উপস্থিত হবে, ফিজিক্যাল প্রেজেন্স। তখন কিন্তু এখানে এটা একটা যুদ্ধক্ষেত্র হবে, রণক্ষেত্র হবে। তো সেই রণক্ষেত্রে হলে এখানে মানুষ গড়ে থাকতে পারবে, এখানে লক্ষ লক্ষ মানুষ হত্যাকাণ্ডের শিকার হবে এবং পুরো এলাকার স্বাধীনতা চলে যাবে। বিশেষ করে বঙ্গোপসাগর বলতে বাংলাদেশের কিছু থাকবে। তাহলে এটা তো ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো বেশি দিন থাকবে না আমরা যতটুকু জানি। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কি চাইছে এই সরকার দিয়ে মানবিক করিডোরটা বাস্তবায়ন করতে, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র সেটা চায় নির্বাচিত? যেমন আমি আপনাকে একটা কথা বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের গাজা ফিলিস্তিনের যে পলিসি সেটা কিন্তু সামরিক শক্তি প্রয়োগ দিয়ে পলিসি। সামরিক শক্তির মাধ্যমে ল্যান্ড খালি করা, ভূমি খালি করা, তাদেরকে বিতাড়ন করা, ফিলিস্তিনি বোমা মেরে ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে, বিল্ডিং ধ্বংস করে তাদেরকে তাড়িয়ে দেওয়া, এটা একটা পলিসি, এটা সামরিক শক্তি প্রয়োগের পলিসি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আসতে চায়, সেটা হচ্ছে মানে প্রাথমিকভাবে কিন্তু সফট পাওয়ার ইউজ করে আসতে চায়। সফট পাওয়ার যেটা হচ্ছে কি ডিপ্লোম্যাটিক্যালি আলাপ আলোচনা ইত্যাদির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আসতে চায়। প্রথমত এখানে আসতে চায় মানবিক করিডোর নাম দিয়ে তারা সেখানে ইনভলভ হতে চায়, এটা প্রথম একটা পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে সামরিক। কিন্তু মানবিক করিডোর দেওয়ার ক্ষেত্রে যে আমাদের যে অবস্থান, এটা কিন্তু আমরা যদি তাদের সাথে যদি অ্যালাউ না করি, তাদেরকে যদি আমরা আসতে না দিই, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সামরিক শক্তি প্রয়োগ করে আসবে না, যেমনটা ফিলিস্তিনে এসেছে। কারণ ফিলিস্তিন কিন্তু আমেরিকার খুব কাছে, মিডল ইস্ট কিন্তু ভূমধ্যসাগর কিন্তু আমেরিকার খুব কাছে, এবং ইসরায়েল হচ্ছে তাদের যে সেখানে তাদের একটি স্বার্থ রক্ষার একটি স্টেট হচ্ছে ইসরায়েল। কাজেই সেই পরিস্থিতি আর এই পরিস্থিতি এক না। মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি আমরা বাংলাদেশ সরকার যদি বাধা দেয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগ করে এখন আপাতত আসবে না। কিন্তু যদি মানবিক করিডোর নামে যদি আসার সুযোগ দেওয়া হয়, তখন কিন্তু পরবর্তীতে কিন্তু বড় ধরনের বিপর্যয় হবে। সেজন্য আমার মনে হয় এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আছে। এখানে আমি বলেছি যে আমরা হচ্ছি যে মানে আমাদের একদিকে সৌভাগ্যবান, আরেকদিকে দুর্ভাগ্যবান। কিভাবে সৌভাগ্যবান? আমরা হচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, উত্তর পূর্ব এশিয়া সব জায়গার কিন্তু সংযোগ স্থলে কিন্তু আমরা। আবার হচ্ছে খনিজ সম্পদ, আরেকটা হচ্ছে আমাদের যে বঙ্গোপসাগর সামুদ্রিক এবং তেল গ্যাস, এই যে সম্ভাবনা, এদিক দিয়ে আমরা সৌভাগ্যবান। আবার এইখানে খনিজ সম্পদ এবং ভূরাজনৈতিক গুরুত্ব হওয়ার কারণে সেজন্য আমরা আবার বৈদেশিক শক্তির যে লোভ, তাদের যে লোভ লালসা, এখানে আসা, এখানে তাদের তাদের যে ঘাঁটি স্থাপন করা, তা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া, সেদিক থেকে চিন্তা করলে আমরা দুর্বল। বাংলাদেশে যদি নির্বাচিত সরকারও আসে, আমেরিকা কি চাইবে না এখানে একটা করিডোর? আমেরিকা অনেক সময় চেয়েছে। আমেরিকা অনেকদিন, আমি গত 30 বছর ধরে শুনতেছি আমেরিকা এখানে আসতে চায়, সেন্ট মার্টিন নিতে চায়। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু কোনো সরকারকে কনভিন্স করতে পারে নাই। আমেরিকা এখানে আসার জন্য কোনো সরকারকেই আমেরিকা কনভিন্স করতে পারে নাই। কাজেই এখন বর্তমান সরকারকে এই বিষয়টা নিয়ে স্ট্রিক্ট থাকতে হবে। কারণ দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, দেশের ভূখণ্ড রক্ষার্থে, ইন্টিগ্রিটি রক্ষার্থে, দেশের জনগণের জানমাল রক্ষার্থে, খনিজ সম্পদ রক্ষার্থে আমাদের তো আর কিছুই নাই। আমরা তো এমনিতেই একটা ভৌগোলিকভাবে একদিক থেকে সুবিধাজনক অবস্থান, আরেক দিক থেকে আমরা খারাপ অবস্থান। কাজেই আমাদের সুবিধাজনক অবস্থানকে যদি আমরা আরেক দেশের কাছে বিক্রি করে দিই, বা আরেক দেশের যদি আমরা অবৈধভাবে সুযোগ দিই, তাহলে তো আমাদের আর কিছুই থাকে না। তাহলে আমরা কোথায় যাব? বাংলাদেশে এখান থেকে কিভাবে উত্তরণ হচ্ছে কি, এটা কূটনৈতিকভাবে এটাকে ট্যাকেল করতে হবে। কূটনৈতিকভাবে এটাকে এটা আমরা তো আর সামরিক শক্তি দিয়ে এটা ট্যাকেল করতে পারবো না। আমরা আলাপ আলোচনার মাধ্যমে, নেগোসিয়েশনের মাধ্যমে আমাদের স্বার্থ রক্ষা করতে হবে। এখন ছোট রাষ্ট্র হলে যে আমরা বৃহৎ শক্তির হুমকিকে মোকাবিলা করতে পারবো না এমন না, সম্ভব, মোকাবিলা করা সম্ভব। যেহেতু গত 50-55 বছর ধরে তো আমরা স্বাধীনভাবে আছি, আমাদের তো আর বৈদেশিক সৈন্য সামন্ত তো এখানে আসে নাই। যেহেতু এটা রক্ষা করতে পেরেছি,
কাজেই আমরা বাকি সময়টুকু আশা করি করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে সরকারকে স্ট্রং ভূমিকা রাখতে হবে, যাতে কোনোভাবেই দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেটা চিন্তা মাথায় তাহলে রাখতে হবে। এই যে বাংলাদেশের সর্বপৈতান বা সর্বদক্ষিণে আমরা যারা কক্সবাজার এবং বান্দরবান জেলার বাসিন্দা আছি, তারা কি তাদের ভবিষ্যৎটা কি আসলে, আমাদের ভবিষ্যৎটা কি? আমাদের ভবিষ্যৎ হচ্ছে যে হুমকির সম্মুখীন, মারাত্মকভাবে হুমকির সম্মুখীন। এমন যদি সত্যিকার অর্থে ভৌগোলিকভাবে আমরা কি ভৌগোলিক রিস্কে না রিস্কে আছি, আমরা অবশ্যই রিস্কে আছি, ভালো দিকেও আছি। যেমন কিভাবে ভালো দিকে আছি, এটা তো আমরা যেমন শুনলাম, risk factor ব্যাপারটা। রিস্ক ফ্যাক্টরটা যদি মানবিক করিডোর হয় তাহলে অবশ্যই রিস্ক ফ্যাক্টর, বড় ধরনের রিস্ক ফ্যাক্টর। ফিলিস্তিনের মানুষটা কি বড় ধরনের রিস্ক ফ্যাক্টরে নাই? গাজার Definitely. সেই রকম একটা রিস্ক ফ্যাক্টর হবে। আমি এটা আর বর্ণনা করে শেষ করতে পারবো না। যদি সত্যিকার অর্থে এখান থেকে মানবিক করিডোর হয়, বিশেষ করে আমি এই এলাকার বাসিন্দা, আমার এখনো আমি রাত্রি ঘুমাইতে পারি না, চিন্তা। কারণ আমার টেনশন লাগে। কারণ এখানে পাশে একটা হচ্ছে পাশে আরেকখানা রোহিঙ্গা। না, রোহিঙ্গা তো আছেই, বিশেষ করে এখানে যেহেতু তারা সামরিকায়িত, যে কোনো সময় যে কোনো ধরনের হামলা আমাদের উপর আসতে পারে। কাজেই এমন কিছু আমাদের করা উচিত না যার কারণে আমরা তাদের টার্গেটে পরিণত হই। তাহলে আমাদের স্থান হিসেবে আমরা যারা সীমান্ত অঞ্চল শেয়ার করছি, তাদের করণীয় কি, আমাদের ভূমিকাটা কি হতে পারে? আমাদের করণীয় হচ্ছে সরকারের উপর চাপ দেওয়া। সরকার যদি সত্যিকারে এই ধরনের কোনো পলিসি নিতে যায়, তাহলে আমাদেরকে এটা ঐক্যবদ্ধভাবে এটাকে প্রতিরোধ করতে হবে। মানে আমরা অহিংস অসহযোগ আন্দোলনের মাধ্যমে সরকারকে আমরা বলবো, আমরা সরকারের সাথে আলোচনায় বসতে হবে। এটা সরকারকে যাতে প্রেসার দিতে হবে, চাপ দিতে হবে। আমাদের মধ্যে এটা জাতীয় মতৈক্য, ন্যাশনাল কনসেনসাস, জাতীয় মতৈক্য তৈরি করতে হবে যে এটা একটা জাতীয় ইস্যু, এটা দেশের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে এটা সবাইকে ঐক্যমত থাকতে হবে এবং সরকারের সাথে বসতে হবে যাতে সরকার এই ধরনের কোনো পলিসি নিতে না পারে। সেটা যেই সরকার হোক, বর্তমান সরকার হোক, আগামী নির্বাচিত সরকার হোক, গণতান্ত্রিক যে কোনো সরকার, সেটা তত্ত্বাবধায়ক সরকার হোক, যে সব ধরনের সরকার, যাতে সরকার এই ধরনের ভুল সিদ্ধান্ত যাতে নিতে না পারে। সেজন্য বিশেষ করে আমাদের এই অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ। চিটাগাং থেকে সেন্ট মার্টিন পর্যন্ত এই অঞ্চলটা খুবই 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 গুরুত্বপূর্ণ। বিশেষ করে কক্সবাজার থেকে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য সারা পৃথিবীর নজর এখানে। এই জন্য আমরা সৌভাগ্যবানও, আমরা দুর্ভাগ্যবানও। দুটাই আমি বলেছি, সৌভাগ্যবান ও দুর্ভাগ্যবান। এখন আপনি সৌভাগ্যবান হিসেবে থাকতে চাইলে আপনাকে সতর্ক থাকতে হবে, আর দুর্ভাগ্যবান হলে যা ইচ্ছা তা করবেন, তাহলে দুর্ভাগ্য হয়ে যাবে। তাহলে সেটা আমাদের সরকার আমাদেরকে যেভাবে রাখতে চাইবে, তাহলে আমরা নিরাপদ না, সরকার যেভাবে চাইবে সেটা না, সরকারের পলিসিকে যাতে আমরা প্রভাবিত করতে পারি, সরকার যাতে ভুল পলিসির দিকে না যায়, সেজন্য আমাদের স্বার্থের কথা চিন্তা করে, স্বাধীনতার কথা চিন্তা করে আমরা সরকারকে পরামর্শ দিতে পারি, সরকারের সাথে আলোচনায় বসতে পারি। আমাদের সিভিল সোসাইটি আছে, এই যে মিডিয়া আপনারা আছেন, আপনারা লেখালেখি করতে পারেন যে এটা দেশের স্বার্থে। আমরা তো আমাদের স্বাধীনতা রক্ষা করতে চাই, দেশের স্বাধীনতা রক্ষা করতে, সার্বভৌমত্ব রক্ষা করতে, স্বাধীনতা নিরাপত্তা চাই, আমরা স্থিতিশীলতা চাই, আমরা শান্তি চাই, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, গ্রোথ যেটা যাতে ঠিক থাকে, কর্মসংস্থান যাতে ঠিক থাকে, আমাদের যে শিল্পায়ন, আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমাদের যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা যাতে ঠিক থাকে, আমাদের যে শিক্ষা, সবকিছু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সবকিছু যাতে ঠিক থাকে, সেজন্য আমাদেরকে সরকারকে ব্যাপারে আমাদেরকে, এই যে আপনারা যে সাংবাদিকরা আছেন, আপনাদের লেখালেখি করতে হবে, আপনাদের ভূমিকা রাখতে হবে। এই যে আমার প্রশ্ন একদম শেষ, আমি লাস্ট একটা প্রশ্ন করবো। এই যে অনেকেই বলছে যারা রাজনীতি করে বিভিন্ন দল, মানে যারা এক হতে পারে না, আমরা যদি আমাদের পোর্টগুলা বিদেশিদের হাতে দিই, অনেকে মনে করছে এটা আমরা বিক্রি করে ফেলতেছি, সরকার বিক্রি করে ফেলতেছে। এটা আসলে বিদেশি জাহাজ আসা মানে পোর্ট বিক্রি করা না। আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে কি, ধরেন আপনি আমাদের দেশে বর্তমানে যে ম্যানেজমেন্টের দায়িত্বটা বিদেশি কোনো কোম্পানিকে দেয়া যায়, ম্যানেজমেন্টের দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়া যাবে, সেটা বিদেশি ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া যায়। বিদেশি ম্যানেজমেন্টকে দায়িত্ব, বাংলাদেশে অনেক গার্মেন্টস আছে যেগুলো বিদেশিরা পরিচালনা করে। ইনভেস্টর বাংলাদেশ, বিদেশি ইনভেস্টরও আছে না, বিদেশি ইনভেস্টর আছে বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার ইনভেস্টমেন্ট, কিন্তু তাদের কাজকে স্মুথ করার জন্য, তাদের গুড গভর্নেন্স এবং তাদের যে ম্যানেজমেন্ট, সেটার গ্রোথ ঠিক রাখার জন্য, তাদের সব কিছু ঠিকভাবে করার জন্য বিদেশি ম্যানেজমেন্ট অনেক সময় রাখা যায়। এই যে পোর্টের ক্ষেত্রেও বিদেশি ম্যানেজমেন্ট আমি দোষের কিছু দেখছি না, এটা ভালো উদ্যোগ। এবং যেহেতু আমাদের টেকনোলজিক্যাল ইফিসিয়েন্সি আছে, কনসালটেন্সির ক্ষেত্রে ইফিসিয়েন্সি আছে, আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে ইফিসিয়েন্সি আছে, সেই জন্য বিদেশি ডেভেলপমেন্ট কোঅপারেশন বলে, এটা উন্নয়ন সহযোগিতা, সেটা আমাদের দরকার আছে। যে পোর্ট বিদেশিদের ম্যানেজমেন্ট এক জিনিস, আর বিক্রি করে দেওয়া আরেক জিনিস।
বিদেশি জাহাজ আসবে সেখানে ব্যবসা বায়াস বাণিজ্য করা হবে। হচ্ছে জনগণ। না, বায়াস সেটা হচ্ছে যে সেটা একটা পলিটিক্স, সেটা একটা রিউমার, সেটা হচ্ছে যে না বাস্তবতা জেনে না হচ্ছে- বুঝে সেটা মন্তব্য করা। এটা হচ্ছে কি বিদেশি সংস্থা এখানে আসতে পারে, যেমন চায়না, জাপান, অনেক দেশে তো কোরিয়া, আছে এরকম। তারা তো অনেক উন্নত, তাদের প্রযুক্তি অনেক উন্নত, সেই জন্য তারা অনেক দেশকে টেকনোলজিক্যাল সাপোর্ট দিয়ে থাকে, কনসালটেন্সি দিয়ে থাকে। আমাদেরই তো লাভ। সেটা আমাদের দিতে পারে, আমরা সেটা আনতে পারি। যেমন আমি আপনাকে বলি, জাইকা একটা দিয়েছিল জাপানের। মালয়েশিয়াকে, জাপানের জাইকা, তারা এখন ওই গাড়ি প্রডিউস করে, নিজেরা গাড়ি তৈরি করে। তো কাজেই জাপান আমাদের টেকনোলজি দিতে পারে, চায়না আমাদের টেকনোলজি দিতে পারে, কয়কা দিতে পারে, কোরিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন, কোরিয়ান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা কয়কা বা জাইকা জাপান, তারা দিতে পারে। তো তারা যদি দিলে সেটা দোষের কিছু না, তাদের কিন্তু এটা তাদের পলিসিতেও সেটা আছে যে আমরা অন্য আমাদের যে নেবরিং কান্ট্রি সেগুলোকে আমরা উন্নত করব, তাদেরকে প্রযুক্তি দেবো, তাদেরকে কিভাবে ইকোনমিক গ্রোথ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে কিভাবে প্রমোট করা যায় সেটা তারা কাজ করে, সেটা দোষের কিছু না। এখন এরকম কোথাও দেখবেন না যে কোরিয়া হেল্প করছে সেজন্য দেশ দখল করে নিয়ে গেছে, জাপান হেল্প করছে সেজন্য দেশ দখল করে নিয়ে গেছে, বন্দরের টেকনোলজি দিয়েছে, সাপোর্ট দিয়েছে, কনসালটেন্সি দিয়েছে, কিন্তু কখনো শুনেছেন আপনারা যে এরকম হয়েছে? কাজেই তাদের উদ্দেশ্যের মধ্যে সেটা নাই, তাদের উদ্দেশ্য অন্য জায়গায়। তাদের উদ্দেশ্য হচ্ছে ট্রেড ইনভেস্টমেন্ট এবং হচ্ছে যে রেমিটেন্স, বৈদেশিক মুদ্রা আহরণ করা, ব্যবসা করে টাকা ইনকাম করা, বুঝতে পারছি। টেকনোলজি এবং কনসালটেন্সি দিয়ে, সেটাই তাদের উদ্দেশ্য। তো আমরা অনেকক্ষণ কথা বললাম আমাদের বাংলাদেশের কৈতানের যে দুটি জেলা কক্সবাজার এবং বান্দরবন এবং মিয়ানমার আরাকান যে ভূ রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমরা অনেকক্ষণ আলাপ করলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর জনাব আক্কাস আহমেদ আমাদের এতক্ষণ আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।